05094। শামীম, তোমার কি সব আইটেম ক্লিয়ার হয়েছে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের? ফার্স্ট টাইমের একটা আইটেম বাকি। আর সেকেন্ড টার্ম ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টার্মের কোনটা বাকি? অটোনমিক 3 নাম্বার আইটেমটা বাকি। আচ্ছা ওটা দিয়ে দিও, সপ্তাহে তো 3টা করে ক্লাস হয়, 3টা নাকি, দিয়ে দিও। জি আচ্ছা। আমরা এখন করছি প্রফের যে এসএকিউ প্রশ্নগুলি, সেগুলি আমরা সলভ করছি। এটা হলো মে 2018 এর কোশ্চেন। তুমি কি দেখেছিলে? তোমাদের বলেছিলাম যে মে 2018টা দেখবে, 24টা প্রশ্ন। এই 24টা প্রশ্ন পড়লে দেখবে অনেকখানি পড়া হবে। তারপর আমরা নভেম্বর 2018 পড়বো, অন্তত 2017, 18, 19 এই 3 বছরের মে আর নভেম্বর এই প্রশ্নগুলি পড়তে হবে। ফজলে রাব্বি, কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ভালো, আপনি ভালো আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছো? আইটেম দিচ্ছো? ম্যাম আমাদের আইটেম তো ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, গুড। প্রফের প্রশ্নগুলি পড়বে 2017, 18, 19 মে আর নভেম্বর। এখন আমরা পড়ছি মে 2018। নেক্সট ক্লাসে আমরা নভেম্বর 2018 পড়বো। একটা প্রশ্ন নিয়ে একদিন বসবে, 24টা কোশ্চেন সলভ করবে, দেখবে অনেকখানি পড়া আগাবে। কারণ একটা প্রশ্নে তো সবগুলি চ্যাপ্টার কভার করা হয়, পুরো সিলেবাস। টার্ম 1, টার্ম 2 অনেকখানি পড়া হবে, যেহেতু আইটেম ক্লিয়ার এভাবে পড়বে। আচ্ছা মাত্র কতজন আর আসছে না কেন? তাহলে আমি শুরু করে দেই। লাস্ট কোশ্চেন পড়েছিলাম যে 9 নাম্বারটা, enlist the drug used in glaucoma and explain their role in glaucoma। আমরা জানি যে গ্লুকোমাতে কি হয়, ইন্ট্রাঅকুলার প্রেশারটা বাড়ে অ্যাকুয়াস হিউমারের কারণে। তা আমাদের এইম হবে যে কোনোভাবে যদি আমরা অ্যাকুয়াস হিউমারের সিক্রেশনটা কমাতে পারি অথবা আউটফ্লোটাকে বাড়াতে পারি, এই দুটো হলো আমাদের এইম টু ট্রিট গ্লুকোমা। কি কি ড্রাগ আমরা সাধারণত ব্যবহার করি? কোলিনোমিমেটিক, আলফা অ্যাগোনিস্ট, বিটা ব্লকার, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস অ্যান্ড ডায়াবেটিক্স। এটা ক্যাটজাং এর একটা টেবিল 10.3। এই টেবিলের মধ্যে দেখো সবকিছু আছে, ড্রাগের নামগুলি, মেকানিজম, কোন রুটে দেই। এখানে দেখো ওরালি দেই আমরা শুধু অ্যাসিটাজোলামাইড, আর বাকি সব কিন্তু টপিক্যালি দেই। এখানে মেকানিজমও দেওয়া আছে যে কোনগুলি অ্যাকুয়াস হিউমারের আউটফ্লো বাড়াবে আর কে কে অ্যাকুয়াস হিউমারের সিক্রেশন মানে ফরমেশনটাকে কমাবে। এই টেবিলটা পড়বে। অ্যান্টি গ্লুকোমা ড্রাগ দেখবে প্রায় প্রতি পরীক্ষায় কিংবা অল্টারনেট পরীক্ষায় রিপিট হয়, এটা রিপিট হবেই। হয়তো ড্রাগের নাম দিয়ে যে কোনো একটার মেকানিজম দিল, যে ফাইসোস্টিগমিন কিভাবে গ্লুকোমা মানে ইন্ট্রাকুলার প্রেশার কমায়, তখন কি লিখবে? আউটফ্লোটা বাড়ায়, বাড়ানোর মাধ্যমে ফ্লো চার্ট করে সুন্দর করে লিখবে। কিংবা বিটা ব্লকার কিভাবে গ্লুকোমার ইন্ট্রাকুলার প্রেশার বাড়ায়, এটাও লিখবে যে গ্লুকোমাতে কি হয়। বিটা ব্লকার অ্যাকুয়াস হিউমারের সিক্রেশন, এখানে সিক্রেশন মিন সিনথেসিস মানে ফরমেশন অফ অ্যাকুয়াস হিউমার ফ্রম দি সিলিয়ারি এপিথেলিয়াম ডিক্রিজড বাই বিটা ব্লকার। বিটা ব্লকারের মধ্যে কি কি আছে? মেইনলি ফিমোলোল। ঠিক আছে আমরা শুরু করি। আজকে 10 নাম্বার থেকে পড়বো। এটা খুব সহজ। Enumerate the common adverse effects of glucocorticoids. Explain the consequence of its sudden withdrawal. আমরা গ্লুকোকর্টিকয়েডের কিছু কমন অ্যাডভার্স ইফেক্ট পড়েছি, যে লং টার্ম দিলে কি হয়, শর্ট টার্ম দিলে কি হয়। কি কি হয়? অস্টিওপোরোসিস হয়, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন হবে, ক্যাটারেক্ট হতে পারে, হাইপোক্যালেমিয়া হয়। কারণ কর্টিকোস্টেরয়েড গুলি কি করে? পটাশিয়ামের এক্সক্রিশন করে। মায়োপ্যাথি, ইম্পেয়ার্ড উন্ড হিলিং, কারণ ইমিউনিটি কমে যায়, পেপটিক আলসার হয়।
কি হয়, সেন্ট্রালি ফ্যাট ডিপোজিটেড হয়, এটাকে বাফেলো হাম্প বলে। দেখা যায় পেরিফেরিকা লিম্বগুলি ওর খুব চিকন, কিন্তু সেন্ট্রালি ফ্যাট ডিপোজিশন হয়ে একটা বাফেলো হাম্প অ্যাপিয়ারেন্স হয়। ওয়েট গেইন হয়, একনি, হার্সুটিজম। হার্সুটিজম মিন্স এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার ইন ফিমেল। সাইকোসিসও হতে পারে, ডিপ্রেশনও হয়, এটা ডোজের উপর ডিপেন্ড করে যে সাইকোসিস হবে নাকি ডিপ্রেশন হবে, দুটো কিন্তু টার্ম আলাদা। তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলি লিখবে, আরো অ্যাডভার্স ইফেক্ট আছে, ওটা পড়বে, পড়ে লিখবে। আর কেন আমরা সাডেন উইথড্র করি না, দেখো এটা হলো নর্মাল রেগুলেটরি মেকানিজম। হাইপোথ্যালামাস থেকে কি আসে, কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর সিআরএফ। তোমরা এটা ফিজিওলজিতে পড়েছো। এই সিআরএফটা অ্যান্টেরিয়র পিটিউটারির উপর কাজ করে, অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে এসিটিএইচ টা সিক্রেট করে, অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোন, এটাকে রিলিজ করে এই সিআরএফ। তারপর এই এসিটিএইচ টা কার উপর কাজ করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে, অ্যালডোস্টেরন কর্টিসল সিক্রেট করে। আর এই কর্টিসলটা কি করে, যখন কর্টিসলের লেভেল বেড়ে যায় নেগেটিভ ফিডব্যাক দিবে অ্যান্টেরিয়র পিটিউটারিকে, হাইপোথ্যালামাসকে, যাতে এই সিআরএফ আর এসিটিএইচ এর সিক্রেশনটা কমে যায়। আমরা যদি একটা পেশেন্টকে কন্টিনিউয়াস কর্টিসল থেরাপি দিতে থাকি, কর্টিকোস্টেরয়েড, কি হবে, এখানে অ্যান্টেরিয়র পিটিউটারিতে আর হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক যাবে, যার কারণে বডিতে নর্মালি যে কর্টিসল সিনথেসিস হচ্ছে, এই সিনথেসিসটা হবে না, কারণ নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে, এসিটিএস কম সিক্রেট হচ্ছে। আমি যদি হঠাৎ করে ওই এক্সোজেনাস কর্টিকোস্টেরয়েডটা দেওয়া বন্ধ করে দেই, কি হবে, নেগেটিভ ফিডব্যাক তো যাচ্ছিল, এটা আবার নেগেটিভ ফিডব্যাকটা পুরোপুরি রিমুভ হয়ে হাইপোথ্যালামাস থেকে সিআরএফ আসবে, এটা অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে এসিটিএস সিক্রেট করবে, তারপর অ্যাড্রেনাল মেডুলাতে যে কাজ করে কর্টিসল রিলিজ করবে। এই প্রসেসটাতে একটু সময় লাগবে। এই জন্য সাডেন উইথড্র করলে কি হবে, আমাদের বডিতে কর্টিসলের ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন আমরা কিছু ওই ডেফিসিয়েন্সির জন্য অ্যাডভার্স ইফেক্ট পাবো, যেমন অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ওয়েট লস পেতে পারি, হেডেক, মাসেল পেইন হবে, পোস্টুরাল হাইপোটেনশন হবে। When corticosteroids are administered for more than 2 weeks, তুমি যদি 2 weeks এর বেশি দাও তখনই অ্যাড্রেনাল সাপ্রেশন হবে। তুমি যদি 1 উইকের জন্য একটা থেরাপি দাও প্রেডনিসোলোন, তাহলে তোমার ট্যাপারিং এর দরকার নেই। কিন্তু কখন ট্যাপারিং আমার দরকার, যখন আমি এটা মোর দেন 2 উইকস দিব, কারণ মোর দেন 2 উইকস দিলে অ্যাড্রেনাল সাপ্রেশন হয়। So if corticosteroid doses is to be reduced, it should be tapered slowly. কিভাবে আমরা স্লোলি ট্যাপার করি, যে 50% করে, ধরো 5 মিলিগ্রাম দিচ্ছিলাম, ট্যাপার করে 2.5 মিলিগ্রাম দিলাম, এভাবে আস্তে আস্তে কমাবো। টিডিএস দিচ্ছিলাম, দিনে 3 বেলা দিচ্ছিলাম, 2 বেলা দিলাম, তারপর 1 বেলা দিলাম, এরকম এরকম করে আমরা ট্যাপার করি। প্রশ্নটা কি ছিল, যে এক্সপ্লেইন দ্য কনসিকোয়েন্স অফ ইটস সাডেন উইথড্রল। এই ফিগারটা থেকে কি হবে, সাডেন উইথড্র করলে ওটা দিবে, যে অ্যাড্রেনাল সাপ্রেশন হয়, যার কারণে সিআরএফ আর এসিটিএস সিক্রেশন কমে যায়, যার কারণে আমাদের অ্যাড্রেনাল মেডুলা থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিকোস্টেরয়েডটা রিলিজ হয় না। তো সাডেন উইথড্র করলে আমরা এই অ্যাডভার্স ইফেক্ট গুলি পাবো, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। তোমাদের বুঝতে অসুবিধা হলে দয়া করে আমাকে একটু প্রশ্ন করবে, কিংবা যদি খুব র্যাপিড হয়ে থাকে বলবে যে আরেকটু স্লোলি পড়াবো। সো এই কোয়েশ্চেনটা আসলে আমি আশা করি তোমরা দিতে পারবে। 11 নম্বর কি ছিল, যে ডেসক্রাইব দি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইন কন্ট্রোল অফ ব্লাড প্রেশার and write down the contraindications of ACE inhibitors, মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস গুলির অ্যাডভার্স ইফেক্ট, সরি, কন্ট্রাইন্ডিকেশন। এই ফিগারটা দেখো, এই ফিগারে সুন্দর করে দেওয়া আছে কিভাবে
এটাও তোমরা ফিজিওলজিতে পড়েছিলে যে রেগুলেশন অফ ব্লাড প্রেসারে অ্যাঞ্জিওটেনসিন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যান্ডোস্টেরন সিস্টেমটা কি হয় আমাদের বডিতে। অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন হয় রেনিন দিয়ে। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে। এটাকে কাইনিনেস 2 ও বলে। এই অ্যাঞ্জিওটেনসিনটা কি, অ্যাঞ্জিওটেনসিন 2 টা হলো একটা পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর। আমাদের যে নর অ্যাড্রেনালিন আছে তার চেয়েও 40 টাইম পটেন্ট এটা। আর আমরা জানি ভেসোকনস্ট্রিক্ট করলে কি হবে, ভেসোকনস্ট্রিকশন হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। এটা গেল একটা পাথ হয়ে। আবার অ্যাঞ্জিওটেনসিন 2 টা কি করবে, অ্যালডোস্টেরন সিক্রেশনকে বাড়াবে। শহীদুল্লাহ, রোল 11, এত দেরিতে কেন? ঠিক আছে, দেখো আমরা মে 2018 এর কোশ্চেন গুলি সলভ করছি। অ্যাঞ্জিওটেনসিন 2 টা কি করবে, অ্যালডোস্টেরন সিক্রেশনও বাড়াবে। আমরা জানি যে অ্যালডোস্টেরন হলো সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে, যার কারণে ব্লাড প্রেশার বাড়ে। এটা গেল অ্যাঞ্জিওটেনসিনোজেনের মেকানিজম। আর কাইনিন গুলি কি করে, কাইনিন থেকে ব্র্যাডিকাইনিন রিলিজ হয়। ব্র্যাডিকাইনিনটা একটা ভেসোডাইলেটর, যার কারণে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার কমে। এই ব্র্যাডিকাইনিনকে ইনঅ্যাক্টিভ করে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। সো আমরা যখন এসি ইনহিবিটর দিব, ব্র্যাডিকাইনিনটা ইনঅ্যাক্টিভ হতে পারে না, অ্যাকুমুলেট হয় রেসপিরেটরি এপিথেলিয়ামে, যার কারণে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম দিলে ড্রাই কাফ হয়। এই ব্র্যাডিকাইনিন ইনঅ্যাক্টিভ হতে পারে না তাই। দেখো এখানে সুন্দর করে এই ফিগারটা দেখলেই তোমরা ব্যাখ্যাটা পরীক্ষায় বলতে পারবে, কিন্তু দেখা যায় যেটা ক্লাসেও বারবার বলি, তোমরা পরীক্ষার সময় ভুলে যাও। কেন এসি ইনহিবিটর গুলি ড্রাই কাফ করে? কারণ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমটা ব্র্যাডিকাইনিনকে ইনঅ্যাক্টিভ করে। যখন আমি এই এনজাইমের ইনহিবিটর দিয়ে রাখবো, ব্র্যাডিকাইনিন ইনঅ্যাক্টিভ হতে পারবে না, অ্যাকুমুলেট হয়ে ড্রাই কাফ করবে। এটা গেল আমাদের কিভাবে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করে। এই ফিগারটা দিবে আর ডেসক্রিপশন দিবে, নাম্বারের উপর ডিপেন্ড করবে এটাতে কত নাম্বার ছিল, পাশে দেওয়া থাকে কোশ্চেনে মার্ক ডিস্ট্রিবিউশনটা। নাও রাইট ডাউন দিয়ে কন্ট্রাইন্ডিকেশনস অফ এসি ইনহিবিটর। আমরা জানি যে এসি ইনহিবিটর আর রিসিপ্টর ব্লকার গুলি প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। আর কখন কখন দিতে পারবো না, হাইপার ক্যালেমিয়াতে দিতে পারবো না। রেনাল ফাংশন ইম্পেয়ার থাকলে দিব না, রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে, এই 4টা কন্ডিশনে আমি এসি ইনহিবিটর দিতে পারবো না। কন্ট্রাইন্ডিকেশন অফ এসি ইনহিবিটর: প্রেগন্যান্সি, হাইপারক্যালেমিয়া, ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, রেনাল আর্টারি স্টেনোসিস। তোমরা কি বলতে পারবে যে হাইপারক্যালেমিয়াতে কেন দেই না আমরা এসি ইনহিবিটর? কারণ এসি ইনহিবিটরস গুলি হাইপারক্যালেমিয়া করে। কিভাবে করে দেখো, আমরা জানি যে অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে পটাশিয়ামকে এক্সক্রিট করে দেয়। তো যখন এসি ইনহিবিটর এই অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে রাখবে, আমাদের বডিতে পটাশিয়ামটা আর বের হতে পারবে না। অ্যালডোস্টেরনের মাধ্যমে পটাশিয়াম তখন হাইপার ক্যালিমিয়া হবে। এই জন্য কোনো পেশেন্টের হাইপার ক্যালিমিয়া থাকলে আমরা যদি এসি ইনহিবিটর দিই, কি হবে, হাইপার ক্যালিমিয়াটা বেড়ে যাবে। রাইট শর্ট নোটস অন ওভুলেশন ইনডিউসার। একটা ওভুলেশন ইনডিউসারের নাম বলতে পারবে? কি ব্যবহার করা হয় প্রাইমারি ইনফার্টিলিটি নিয়ে আসলেই? কোনো পেশেন্ট কি দেওয়া হয়, দেখোনি কখনো কোনো পেশেন্টকে বা কোনো রিলেটিভস কে? কি ড্রাগ দেওয়া হয়, ওই ড্রাগের জেনেরিক্সটা কি, নাম কি? মেইনলি দেওয়া হয় ক্লোমিফেন সাইট্রেট নামে একটা ড্রাগ।
which is a partial estrogen agonist. Partial agonist, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে? এখন নর্মাল মেকানিজমটা দেখো। হাইপোথ্যালামাস থেকে আসবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন রিলিজ করবে। তারপর এই দুটো হরমোন ওভারিতে যেয়ে ফলিকল স্টিমুলেট করবে, এলএইচ সার্চ হওয়ার পর ওভুলেশন হবে, তারপর যে প্রেগন্যান্সি হবে। আর এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচটাকে এলএইচ এর সিক্রেশন বাড়াবে এই ক্লোমিফেন সাইট্রেটটা। ক্লোমিফেন সাইট্রেটের কারণে এলএইচ সার্চ হবে, যার কারণে ওভুলেশন হবে। এই জন্য আমরা ক্লোমিফেন সাইট্রেটটা দেই ওভুলেশন ইনডিউসিং এজেন্ট হিসেবে। আর আমরা যে কন্ট্রাসেপটিভস গুলি পেশেন্টকে দেই ওগুলি কি করে দেখো, এই অ্যান্টেরিয়র পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক দেয়, যার কারণে এই দুটো হরমোন রিলিজ হয় না, ফলিকল গ্রো করে না, ওভুলেশনও হয় না। দেখো ওরাল কন্ট্রাসেপটিভস গুলি এভাবে কাজ করে। আর ক্লোমিফেন কি করবে, এটাকে স্টিমুলেট করবে, যার কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনের সিক্রেশন বাড়বে, ওভারিয়ান ফলিকল স্টিমুলেট হবে। এই জন্য দেখা যায় যে ক্লোমিফেনটা যদি তুমি 5টা বা 6টা সাইকেলের বেশি দাও, ওভারি এত বেশি স্টিমুলেট হয় যে ওভারিয়ান সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা শর্ট নোট যেহেতু বলেছে, প্রায় সবকিছু দিতে হবে। ক্লোমিফেন citrate is a partial estrogen agonist, well absorbed when taken orally, কিছুটা ফার্মাকোকাইনেটিক প্রপার্টিও দিবে। হাফ লাইফ হলো 5 to 7 days, excreted primarily in the urine, খুব সহজ। partial estrogen agonist, well absorbed, half life 5 to 7 days, ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়, মানে রেনাল এক্সক্রিশন। আর কি দিবে, এটা কি করে, ইন্ট্রাহেপাটিক রিসাইক্লিং হয়, highly plasma protein bound drug and causes intrahepatic recycling। তার মানে ডিউরেশন অফ অ্যাকশনটা এই জন্যই আমরা প্রলং পাই। Distributed to the adipose tissue, clomiphene blocks the feedback inhibitory influence of estrogen on the hypothalamus, causing a surge মানে বন্যা, অনেক রিলিজ হবে বেশি। Gonadotropins means FSH আর LH, which leads to ovulation. ইস্ট্রোজেনের যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থাকে হাইপোথ্যালামাসে, সেটাকেও ব্লক করে দেয় ক্লোমিফেন। এই রেগুলেশনটা প্রায় এন্ডোক্রাইনের সব ক্ষেত্রে প্রযোজ্য, যে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে কাজ করলো, তারপর রেসপেক্টিভ অর্গানে কাজ করলো, এই অর্গান থেকে যে হরমোনটা রিলিজ হয় ওটা কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক পাঠাবে, হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক পাঠাবে। এটা হলো অটো রেগুলেশন। এখন ইস্ট্রোজেনটা যদি বডিতে বেড়ে যে অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক পাঠায়, তখন তো এই গোনাডোট্রপিনস গুলি রিলিজ হবে না, ওভুলেশন হবে না। এই ক্লোমিফেনটা সেই ইফেক্টটাকে বন্ধ করে দেয় আর অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে। তাহলে ফার্মাকোকাইনেটিক্স লিখলে, ফার্মাকোডিনামিক্স লিখলে কিভাবে কাজ করে, it blocks the inhibitory influence of estrogen on the hypothalamus and causes LH surge and increased release of FSH, which leads to ovulation. Most common adverse effect is hot flash, headache, constipation হয়, allergic skin reaction হয়, reversible hair loss হয়, ovarian enlargement মানে সিস্ট হতে পারে। ওভারিকে যেহেতু এফএসএইচটা ওভারিকে কি করে, ফলিকলকে স্টিমুলেট করে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। নরসিয়া, ভমিটিং হবে, ফ্যাটিক, ওয়েট গেইন, ইউরিনারি ফ্রিকোয়েন্সি,
আর মাল্টিপল প্রেগনেন্সির চান্স থাকে 10%, কারণ একসাথে দুইটা ফলিকল স্টিমুলেট হয়ে দুইটা ওভাম সিক্রেট হতে পারে, যার কারণে মাল্টিপল প্রেগনেন্সির চান্সটা বাড়ে। Enlist the antithyroid drug. Advantages and disadvantages of radioactive iodine. অ্যান্টিথাইরয়েড ড্রাগ কি কি আছে? তিনটা: মেথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল, কার্বিমাজল। মেথিমাজল, কার্বিমাজল আর প্রোপাইল থায়োইউরাসিল। এখানে তোমরা বিটা ব্লকার দিবে না, কারণ এটা সরাসরি অ্যান্টিথাইরয়েড ড্রাগ না। বিটা ব্লকার হাইপারথাইরয়েডিজমের সিমটমটাকে কমায়, সিম্প্যাথেটিক স্টিমুলেশনকে কমায়, T4 থেকে T3 হওয়াটাকেও প্রিভেন্ট করে, কিন্তু বিটা ব্লকার ইজ নট অ্যান অ্যান্টিথাইরয়েড ড্রাগ। এই তিনটা ড্রাগের নাম লিখবে: মেথিমাজল, কার্বিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল। রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের অ্যাডভান্টেজ কি? ইজি অ্যাডমিনিস্ট্রেশন, ইফেক্টিভ, লো এক্সপেন্স, অ্যাবসেন্স অফ পেইন। এই চারটা, মানে এটা রিলেটিভলি একটু এক্সপেন্সটা কম হয়, লেস এক্সপেন্সিভ, খরচ কম হয় পেশেন্টের। আর ডিসঅ্যাডভান্টেজেস কি কি আছে? রেডিয়েশন ইনডিউস জেনেটিক ড্যামেজ, লিউকেমিয়া, এগুলি লং টার্ম দিলে হয়। লিউকেমিয়া, নিওপ্লাসিয়া, প্রেগনেন্সিতে তুমি দিতে পারবে না, নার্সিং মাদারকে দিতে পারবে না। Enumerate the drug used in anemia. How does iron is absorbed in GIT? এই আয়রন অ্যাবজর্পশনের এই কোশ্চেনটা, এটা কিন্তু ফার্মাকোলজিতে আসার কথা না, এটা হয় ফিজিওলজিতে আসবে। যেহেতু দিয়েছে তোমাদের একটু পড়তে হবে। আলী হাসান, এত দেরিতে এসেছো, আসছো। এনিমিয়াতে আমরা কি কি দেই? আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এগুলি তো দেই। আয়রন কিভাবে অ্যাবজর্ব হয়? আমরা জানি আমরা খাবারের সাথে যে আয়রনটা খাই সেটা থাকে ফেরিক ফর্মে, কিন্তু এই ফেরিক ফর্মটা মানে 3+, ভ্যালেন্সি 3, এটা কিন্তু অ্যাবজর্ব হয় না। এই ফেরিক থেকে ফেরাস হয়, তারপরে অ্যাবজর্ব হয়। এখন দেখো কয়েকটা ট্রান্সপোর্টার আছে যেটা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এর মধ্যে চারটা নাম আমরা মনে রাখি: DMT, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1, HCP, হিম ক্যারিয়ার প্রোটিন 1, আর কি কি আছে? ফেরোপোর্টিন, আর আছে ট্রান্সফেরিন। এই চারটা হলো আয়রনের ট্রান্সপোর্টার। তো প্রথমে কি হয় দেখো, আমরা ফেরিক ফর্মে আয়রনটা খাচ্ছি। এই ফিগারটা ক্যাটজাঙে আছে, ফিগারটা শিখবে, খুব সহজ। এখানে দিবে গাট লুমেন, এখানে দিবে বোন ম্যারো, ইরেথ্রোসাইট প্রিকারসার, মাঝখানে এটা ব্লাড, আর এই পাশে যাবে ম্যাক্রোফেজ আর হেপাটোসাইট। প্রথমে আমরা ফেরিক ফর্মে আয়রনটা খেলাম, এটা ফেরাস ফর্ম হলো। তারপর এই দুটো ট্রান্সপোর্টার, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, হিম ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে এটা কি হলো, ইন্টেস্টিনাল এপিথেলিয়ালকে দিয়ে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হলো, এই দুটা ট্রান্সপোর্টার দিয়ে। তারপর কি হলো, ব্লাডে কিভাবে যায়? ফেরোপোর্টিন দিয়ে। দেখো ফেরোপোর্টিন, এই যে এটা দিয়ে ব্লাডে ট্রান্সপোর্ট হবে। তারপর কি হবে, ইন দি ব্লাডে যে ট্রান্সপোর্ট হয় ফেরিটিন হিসেবে স্টোর হয়ে থাকবে। এই যেগুলি যেগুলি এফ এরকম, এটা হলো স্টোরেজ ফর্ম। দেখো এখানে স্টোর হয়, হেপাটোসাইটে স্টোর হয়, আবার স্প্লিন ম্যাক্রোফেজেও যায়, যে স্টোর হয়।
In the blood, iron is transported by transferrin TF to erythroid precursor in the bone marrow for synthesis of hemoglobin in red blood cell. দেখো ব্লাড থেকে ট্রান্সফেরিনের মাধ্যমে এই ইরাইথ্রয়েড প্রিকারসর বোন ম্যারোতে যাবে ট্রান্সফেরিন দিয়ে, তারপর ওইখানে যে হিম সিনথেসিসে হেল্প করবে। এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি হলে হিমোগ্লোবিন সিনথেসিস কমে যায়, মাইক্রোসাইটিক হয়, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়। এই যে দেখো এখানে যে হিম প্রোডাকশনে হেল্প করছে বোন ম্যারো ইরাইথ্রোসাইট প্রিকারসরে যে। হেপাটোসাইটে যে ফেরিটিন হিসেবে স্টোর হচ্ছে। আর আমরা জানি যে একটা আরবিসির লাইফ স্প্যান কত বলো তো? 120 দিন। হ্যাঁ 120 দিন। তো 120 দিন পর কি হয়, ওই ইরাইথ্রোসাইটটা, এটাকে বলে সেনিসেন্ট ইরাইথ্রোসাইট, মানে যার আয়ু শেষ হয়ে গেছে, লাইফ স্প্যান শেষ হয়ে গেছে। ওই ইরাইথ্রোসাইট গুলিতে তো হিমোগ্লোবিন থাকে, ওখানে আয়রনও থাকে। ওই আয়রনটা যে ম্যাক্রোফেজে জমা হয়। ম্যাক্রোফেজেস দ্যাট ফ্যাগোসাইট দি সেন্সিটিভ ইরাইথ্রোসাইট, মানে যার লাইফ স্প্যান শেষ হয়ে গিয়েছে, রিক্লেইম দি আয়রন ফ্রম দি আরবিসি হিমোগ্লোবিন অ্যান্ড ইদার ট্রান্সপোর্ট ইট অর স্টোর অ্যাট ফেরিটিন। এটা দেখো এটা হলো সেনিসেন্ট আরবিসি। এই আরবিসি হিমোগ্লোবিন থেকে আয়রনটা নিয়ে এই ম্যাক্রোফেজটা কি করলো, ওর মধ্যে স্টোর করে রাখলো। তাহলে 4টা জায়গায়, ব্লাডে, বোন ম্যারোতে কিভাবে যায়, এই ম্যাক্রোফেজে কিভাবে যায়, আর হেপাটোসাইটে কিভাবে যায়। হেপাটোসাইট আর বোন ম্যারো ইরাইথ্রোসাইট প্রিকারসারে যাবে এই ট্রান্সফেরিন দিয়ে। আর আমাদের বডিতে অ্যাবজর্ব হবে, ব্লাড থেকে লুমেনে অ্যাবজর্ব হবে কিভাবে, এই দুইটা ট্রান্সপোর্টার দিয়ে, ডিএমটি, এইচসিপি। ব্লাডে যাবে ফেরোপোর্টিন দিয়ে, ফেরোপোর্টিন এফপি। তারপর ব্লাড থেকে আবার এই বোন ম্যারো প্রিকারসারে যাবে, হেপাটোসাইটে যে ফেরিটিন হিসেবে স্টোর থাকবে। আর যেসব আরবিসি লাইফ স্প্যান শেষ, ওখান থেকে আয়রন গুলি যখন ম্যাক্রোফেজ ওটাকে ফ্যাগোসাইট করবে আরবিসিটাকে, ওখান থেকে আয়রন গুলিও ম্যাক্রোফেজে, যে দেখো স্প্লিনে বা আদার ম্যাক্রোফেজে স্টোর হয়ে থাকবে ফেরিটিন হিসেবে। এটা একটু কঠিন, কিন্তু ফিগারটা দেখবে আর সহজ করে তোমার ভাষায় লিখবে, তাহলেই মনে থাকবে। প্রথমেই 4টা ট্রান্সপোর্টারের নাম মুখস্থ করে ফেলবে। হিম ক্যারিয়ার প্রোটিন, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, ফেরোপোর্টিন, ট্রান্সফেরিন, এই 4টা দিয়ে বিভিন্ন জায়গায় যাবে। Enlist the opioid analgesic, mentioning the specific indications of each drug. Explain the analgesic mechanism of morphine. মরফিনের মেকানিজম অফ অ্যাকশনটা কিন্তু প্রায় রিপিট হয়, একটু ভালো করে পড়বে। দেখো মরফিন স্পেসিফিক ইন্ডিকেশন কি, মরফিন প্যাথেজিন আমরা মেইনলি দেই সিভিয়ার ভিসেরাল পেইনে, ডেক্সট্রোমিথরফান আর কোডিন দেই অ্যান্টিটাসিভ হিসেবে, মানে কফ সাপ্রেসেন্ট হিসেবে। ডাইফেনক্সিলেট, লোপেরামাইড, এটা আমরা ব্যবহার করি অ্যান্টি মটিলিটি ড্রাগ হিসেবে, মানে ডায়রিয়াতে মটিলিটি কমানোর জন্য আমরা ডাইফেনক্সিলেট আর লোপেরামাইড দিই। এই দুটো প্রশ্ন দেখো, অ্যান্টিটাসিভ আর অ্যান্টি মটিলিটি হিসেবে কি কি অপিওয়েড অ্যানালজেসিক ব্যবহার করা হয়, এটা প্রায়ই প্রশ্নে আসে। এটা নভেম্বর 19-এও এসেছিল, তখন এই 4টা নাম দিতে হবে। অ্যান্টিটাসিভ হলো ডেক্সট্রোমিথরফান, কোডিন, অ্যান্টি মটিলিটি ড্রাগ হলো ডাইফেনক্সিলেট অ্যান্ড লোপেরামাইড। অপিওয়েড অ্যাবিউজে কি কি দেই, মিথাডন দেই, বিউপিনরফিন দেই, কারণ এদের উইথড্রল ইফেক্টটা মরফিনের চেয়ে কম। মডারেট পেনে কি দেই, ন্যালবিউফিন দেই। দেখবে ওয়ার্ডে মডারেট পেন নিয়ে আসলে ন্যালবিউফিন আইএম দেওয়া হয়। ট্রামাডলটা কখন দেই, পোস্ট অপারেটিভ পেইনে অনেক সময় ট্রামাডল, এটা ইনজেকশনও দেওয়া যায়, আবার
সাপোসিটরি ফর্মেও আছে ট্রামাডল। তাহলে এই স্পেসিফিক ইন্ডিকেশন গুলি পড়বে। কিভাবে কাজ করে মরফিন অথবা আদার অপিওয়েড অ্যানালজেসিক? মেইনলি দুই ভাগে কাজ করে। দে ক্লোজ দি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল অন প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল and thereby reduce transmitter release. আমরা জানি যে নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য ক্যালসিয়াম আয়ন দরকার। অপিওয়েড অ্যানালজেসিক গুলি এই ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে দেয়। এটা কোথায় করে? প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে, যার কারণে নিউরোট্রান্সমিটার হুইচ আর রেসপন্সিবল ফর পেইন ওগুলি রিলিজ হয় না। আর কি করে? পোস্টসিনাপটিক নিউরনে দে ওপেন পটাশিয়াম চ্যানেল। আমরা জানি পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে? হাইপারপোলারাইজেশন হবে। হাইপারপোলারাইজেশন মানে ইনহিবিটরি পোস্ট সাইনাপটিক পটেনশিয়াল, আইপিএসপি। সো এই দুই ভাবে এটা কাজ করে। এটা সুন্দর করে প্রিসিনাপটিক লিখে কি কি রিসেপ্টর, তারপর বাইন্ড করলো, ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করলো, নিউরোট্রান্সমিটার রিলিজ হলো না। আবার পোস্টসিনাপটিক লিখে কোন রিসেপ্টর, তার সাথে বাইন্ড করে পটাশিয়াম চ্যানেল ওপেন করলো, হাইপারপোলারাইজেশন, ইনহিবিটরি পোস্ট সাইনাপটিক পটেনশিয়াল, সুন্দর করে ফ্লো চার্ট করে মেকানিজম অফ অ্যাকশনটা দিবেন। কি কি নিউরোট্রান্সমিটার রিলিজকে কমায়? গ্লুটামেট। এগুলি সবই পেইনের জন্য রেসপন্সিবল। গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি। গ্লুটামেট আর সাবস্টেন্স পি এই দুটো ভুলা যাবে না, অবশ্যই লিখতে হবে। গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি এই নিউরোট্রান্সমিটারের রিলিজ কমায়। প্রিসিনাপটিক আর পোস্ট সিনাপটিকের পার্থক্যটা কি দেখো। প্রিসিনাপটিকে তিনটা রিসেপ্টরের উপরেই কাজ করে, মিউ, ডেল্টা, কাপ্পা। পোস্ট সিনাপটিকে অনলি মিউ রিসেপ্টরের উপর কাজ করে, এটা মনে রাখবে। পোস্ট সিনাপটিকে অ্যাক্টস অন অনলি মিউ রিসেপ্টর। প্রিসিনাপটিকে ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে, পোস্ট সিনাপটিকে পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। প্রিসিনাপটিকে ডিক্রিজ নিউরোট্রান্সমিটার রিলিজ, পোস্ট সিনাপটিকে হয় হাইপারপোলারাইজেশন এন্ড ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। এভাবে অপিওয়েড অ্যানালজেসিক গুলি কাজ করে। ক্লাস করো না কেন তোমরা? এত পার্সেন্টেজ কম নিয়ে ক্লাস করাতে ভালো লাগে? একটু শুনলেও তো অনেকখানি পড়া হয়। সিক্সটিন নাম্বার কোশ্চেন কি ছিল? এনলিস্ট 5 ইম্পর্টেন্ট NSAIDs. How paracetamol produce hepatotoxicity. তোমাদের এখান থেকে যে পাঁচটা মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, ওই পাঁচটার নাম লিখবে। NSAID কি কি আছে? অ্যাসপিরিন, কিটোরোলাক, ইটোডোলাক, সুলিন্ডাক, ন্যাপ্রোক্সেন, পাইরক্সিকাম, টেনক্সিকাম, ডাইক্লোফেনাক, এন্ডোমেথাসিন, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড। এখান থেকে পাঁচটা লিখবে, অথবা কক্স2 সিলেক্টিভ NSAID থেকেও লিখতে পারো। সেলেকক্সিব, ইটোরিকক্সিব আর মেলক্সিকাম। রফিকক্সিবটা কেন ব্যান্ড হয়েছে মনে আছে? আমি বলেছিলাম। এটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চান্সটাকে বাড়াতে, এই জন্য রফিকক্সিবটা এখন আর ব্যবহার করা হয় না। এগুলি হলো কক্স2 সিলেক্টিভ NSAID। আচ্ছা দেখো, অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল কিভাবে হেপাটোটক্সিসিটি করে? ম্যাম ম্যাম হ্যাঁ বলো। রফিকক্স ব্র্যান্ড করছে কারণ এটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে ম্যাডাম কি করে? চান্স বাড়ায়, 5 টাইমস ইনক্রিজ দিয়ে চান্স অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। কারণ রফিকক্সিব গুলি কি করে? ওয়াটার রিটেনশন করে, হাইপারটেনশন করে, ইডিমা করে, এই জন্য
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চান্স বাড়ে, এই জন্য ব্যান করা হয়েছে। এটা এমসিকিউতেও কিন্তু এসেছে বারবার। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্যারাসিটামলের কি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে নাকি। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেনের মেইনলি অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক ইফেক্ট থাকে। ইট প্রসেস নো সিগনিফিকেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, কারণ এটা উইক ইনহিবিটর অফ COX-1 and COX-2। উইক, দেখো উইক ইনহিবিটর। রোল 38, উম্মে হালিমা তন্নি, কেন এত দেরিতে আসলে? ক্লাস করো না কেন? দেখো কিভাবে হেপাটোটক্সিসিটি করে প্যারাসিটামল। লার্জ ডোজে, ইন লার্জ ডোজেস এ হাইলি রিয়েক্টিভ মেটাবোলাইট, এই মেটাবোলাইটটার নাম কি? এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন। এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন ফর্মেশন হয়, which is toxic to both liver and kidney. প্যারাসিটামলের টক্সিক ডোজ কত? আমরা নরমালি বলি যে 20টা ট্যাবলেট। একটা ট্যাবলেট কত মিলিগ্রাম করে? 5 মিলিগ্রাম করে, তা 500 মিলিগ্রাম করে, তাহলে 20টা ট্যাবলেট হবে 10 গ্রাম। 10 গ্রাম হলো প্যারাসিটামলের টক্সিক ডোজ। 10 গ্রাম খেলে হেপাটোটক্সিসিটি হয়ে পেশেন্ট মারা যাবে। অ্যাকিউট ইনজেকশন অফ মোর দেন 150 to 200 milligram per kg in children and 7 gram total in adults is considered potentially toxic. আর 10 মিলিগ্রাম হলো টক্সিক, এটা হেপাটোটক্সিসিটি করবে। 20টা প্যারাসিটামল মানে 10 গ্রাম প্যারাসিটামল, এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা মেডিসিনে যে আরো ডিটেলস পড়বে, কিন্তু এখানেও মনে রাখতে হবে। প্যারাসিটামলটা নরমালি বায়োট্রান্সফরমেশন হয় দুইটা প্রসেস দিয়ে, গ্লুকুরোনাইডেশন এন্ড সালফেশন। 95% প্যারাসিটামলের গ্লুকুরোনাইডেশন এন্ড সালফেশনের মাধ্যমে ইনঅ্যাক্টিভ হয়। 5% হয় P450 ডিপেন্ডেন্ট গ্লুটাথিয়ন কনজুগেশন পাথওয়েতে। তো যখন আমি ডোজটা অনেক বেশি হবে, তখন কি হবে? এই গ্লুকুরোনাইডেশন আর সালফেশন প্রসেসটা স্যাচুরেটেড হয়ে যাবে, এই এনজাইম দুইটা আর থাকবে না প্যারাসিটামলকে ইনঅ্যাক্টিভ করার জন্য। তখন দেখা যায় যে এই যে 5% রিমেইনিং অল্টারনেটিভ পাথওয়েটাই তখন মেইন পাথওয়ে হয়ে যায় এই গ্লুটাথিয়ন কনজুগেশন দিয়ে। When acetaminophen intake far exceeds therapeutic doses, the glucuronidation and sulfation pathway are saturated. Saturated মানে শেষ হয়ে যায়। And the P450 dependent pathway becomes the important pathway for inactivation of paracetamol. যদি এই গ্লুটাথিয়নটা অ্যাভেলেবল থাকে তাহলে হেপাটোটক্সিসিটি হবে না, কিন্তু গ্লুটাথিয়নের যখন পরিমাণটা কমে যাবে তখনই যে হেপাটোটক্সিসিটি হবে। When hepatic glutathione is depleted faster, then it can be regenerated, মানে এত তাড়াতাড়ি ডিপ্লেশন হয়ে গেল যে রিজেনারেট হতে পারছে না, তখনই যে টক্সিক মেটাবোলাইট যেটা এন অ্যাসিটাইল বেনজোকুইনন ওটা অ্যাকুমুলেট হবে, হেপাটোটক্সিসিটি করবে। এই এন অ্যাসিটাইল বেনজোকুইননটা কি করবে? ডিরেক্টলি হেপাটোসেলুলার ড্যামেজ করবে। আর কি করবে? দেখো, রেজাল্টিং ইন ডিরেক্ট হেপাটোসেলুলার ড্যামেজ এন্ড অলসো আমরা জানি যে ফ্রি রেডিকেলকে কি বলে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, ROS বলে। এটা তোমরা প্যাথোলজিতেও পড়েছো। ডিরেক্টলি হেপাটোসেলুলার ড্যামেজ করবে আর ROS রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস মানে ফ্রি রেডিকেল ফর্মেশন করবে,
যার কারণে অক্সিডেটিভ স্ট্রেস হয়ে অ্যাসিটামিনোফেন ইনডিউসড হেপাটোটক্সিসিটি হবে। এটা কিন্তু সহজভাবে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে। দেখো, প্যারাসিটামল গ্লুকুরোনাইডেশন হচ্ছে, সালফেশন হচ্ছে 95%, আর 5% কি হচ্ছে, আমাদের গ্লুটাথিওন দিয়ে ইনঅ্যাক্টিভ হচ্ছে। যখন অনেক বেশি ডোজ পেশেন্ট খেয়ে ফেললো, এই গ্লুকুরোনাইডেশন আর সালফেশনটা স্যাচুরেটেড হয়ে গেল, ওইভাবে আর ইনঅ্যাক্টিভ হতে পারছে না প্যারাসিটামল, তখন এই গ্লুটাথিওনটাই প্যারাসিটামলকে ইনঅ্যাক্টিভ করছে। কিন্তু আমাদের বডিতে গ্লুটাথিওনের লেভেলটা যখন কমে যাবে, ইউজড আপ হয়ে যাবে, প্যারাসিটামলকে ওই এন অ্যাসিটাইল বেনজোকুইননকে ইনঅ্যাক্টিভ করতে করতে যখন গ্লুটাথিওন শেষ হয়ে যাবে, তখনই যে হেপাটোটক্সিসিটি হবে। এটা ক্যাটজাং এ সুন্দর করে আছে, এটা আছে বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারে, চ্যাপ্টার 4 এ। আমি ওখান থেকেই লিখেছি, তোমরা এটা পড়বে, সহজ করে পড়ো তাহলে মনে থাকবে। আর এই টক্সিক মেটাবোলাইটটার নাম অবশ্যই মনে রাখতে হবে, এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন, এন অ্যাসিটাইল বেনজো ইমিউনোকুইনন অথবা এন অ্যাসিটাইল বেনজোকুইনন বলে এটা। এটা কিভাবে হেপাটোটক্সিসিটি করে, ডিরেক্টলি হেপাটোসেলুলার ড্যামেজ করে আর ফ্রি রেডিক্যাল ফর্মেশন করে, যার কারণে অক্সিডেটিভ স্ট্রেস হয়। ওইটা আসলে পারবে, প্রশ্নটা আসলে। এখন দেখো, এনলিস্ট দি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ according to their effectiveness in different types of epilepsy and discuss the adverse effect of phenytoin. ক্যাটাগরাইজটা এভাবে করতে বলেনি, কিভাবে করতে বলেছে, নাম লিখবে, ওটা কোন ধরনের এপিলেপসিতে ইফেক্টিভ, ওভাবে ক্যাটাগরাইজ করবে। আগে আমরা নামগুলি একটু দেখে নেই। এনহ্যান্সমেন্ট অফ গাবার্জিক ইনহিবিশন, বারবিচুরেটস, বেনজোডায়াজেপিন, ভিগাবেট্রিন, টিয়াবিগেভিন। সোডিয়াম চ্যানেলকে কারা কারা ব্লক করে, কার্বামাজেপিন, ফিনাইটয়েন, ল্যামোট্রিজিন, লোকোসামাইড, জোনিসামাইড, এগুলি সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। আর ক্যালসিয়াম চ্যানেলকে কে ব্লক করে, ইথোসাক্সিমাইড আর ভ্যালপ্রোইক অ্যাসিড। এই তিনটা হলো ক্লাসিফিকেশন, কিন্তু এখানে চেয়েছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা, এটা তোমরা পড়বে ক্যাটজাং এ, প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখবে একটা সামারি আছে, ওখান থেকে পড়বে। কার্বামাজেপিন, দেখো কার্বামাজেপিন কোন ধরনের এপিলেপসিতে দেয়, ফোকাল আর টনিক ক্লনিক সিজারে দেয়। কার্বামাজেপিনের আরেকটা ইউজ হলো ট্রাইজামিনাল নিউরালজিয়া, এটা তোমরা ক্যাটজাং এ অ্যান্টি সিজার ড্রাগের একদম শেষে পাবে এই চারটা। ল্যামোট্রিজিন দিব লোকাল সিজার, ফোকাল সিজার, জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, অ্যাবসেন্স সিজার। লোকোসামাইডটাও দিব ফোকাল সিজার। দেখো, যেহেতু এই সবগুলি সোডিয়াম চ্যানেল ব্লকার, এদের ইউজগুলি সেম। আর ভ্যালপ্রয়েডটা আমরা জানি যে ব্রড স্পেকট্রাম, তার মানে সব ধরনের সিজারে দিব ভ্যালপ্রয়েড, জেনারেলাইজ টনিক ক্লনিক, পার্শিয়াল, অ্যাবসেন্স সিজার, মায়োক্লনিক, সবগুলিতে ভ্যালপ্রোইক অ্যাসিডটা দিতে পারবো যেহেতু এটা ব্রড স্পেকট্রাম। ইম্পর্টেন্ট ড্রাগগুলি নিয়ে ওটা কোন কোন সিজারে দেওয়া হয় এটা লিখবে, এখান থেকে দিবে ভ্যালপ্রোইক অ্যাসিডটা। গাবাপেন্টিনও দেওয়া হয় ফোকাল সিজারে। ফেনোবারবিটন, এটা ইম্পর্টেন্ট, ফেনোবারবিটন দেওয়া হয় ফোকাল সিজার, জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। এটা মিল বেশি তো, এই জন্য তোমাদের মনে রাখতে এটা কঠিন হবে। আর দেখো, ইথোসাক্সিমাইড ইজ দি ড্রাগ অফ চয়েস ইন অ্যাবসেন্স সিজার, এটা মনে রাখবে অবশ্যই যে ভ্যালপ্রোইক অ্যাসিডটা ব্রড স্পেকট্রাম, সবগুলিতে দিতে পারবো। ইথোসাক্সিমাইড আমরা দিব অ্যাবসেন্স সিজারে, ইথোসাক্সিমাইড অ্যাবসেন্স সিজার। আর ডায়াজিপাম কখন দেই,
ওই ফেব্রাইল কনভালশনে দেই, স্ট্যাটাস এপিলেপটিকাস মানে জেনারেলাইজড যে এপিলেপসি ওটাতে দিই। অ্যাবসেন্স সিজারে সাধারণত ইথোসাক্সিমাইডটা দেওয়া হয় ফার্স্ট ড্রাগ অফ চয়েস। যদি ইথোসাক্সিমাইডে কাজ না হয় ভ্যালপ্রোইক অ্যাসিড অথবা ক্লোনাজিপাম দেওয়া হয়। এই অ্যাবসেন্স সিজারেরটা পরীক্ষায় জানতে চায় ভাইবা। এটা লাগবে না। এখন আসো ফিনাইটয়েনের অ্যাডভার্স ইফেক্ট কি কি, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। কি কি হয়? নিস্টিগমাস হয়, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া। এটা মুখস্থ করে ফেলবে, এটা খুব সহজ। নিস্টিগমাস, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, জিনজিভাল হাইপারপ্লাসিয়া মানে পেশেন্টের গামগুলি দেখবে, ফিনাইটয়েন খাওয়া পেশেন্টের মুখ দেখলেই বুঝতে পারবে ওর গাম মানে জিনজিভা মাড়িটা ফুলে থাকে, হাইপারপ্লাসিয়া হয়। মাইল্ড পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, আমাদের বডিতে ফলিক অ্যাসিডের লেভেলটা কমে যায় যার কারণে মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে। অস্টিওম্যালেশিয়া হয়, অ্যাগ্রানুলোসাইটোসিস হয়। তাহলে এই অ্যাডভার্স ইফেক্টটা মুখস্থ করে ফেলবেন। অনেক সময় কিন্তু অস্পিতেও অ্যাডভার্স ইফেক্ট দেয়, যে রাইট ডাউন 2 অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটয়েন। নেম দি ড্রাগ ইউজড ইন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা। প্রশ্নটা খেয়াল করো, অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে কিন্তু প্রোফাইলেকটিক হিসেবে যেগুলি দেওয়া হয় বা ক্রনিক অ্যাজমাতে দেওয়া হয় সেই ড্রাগগুলির নাম আসবে না। Explain the pharmacological basis of using montelukast in bronchial asthma. কি কি আছে? আমরা অ্যাকিউট অ্যাজমাতে মেইনলি দেই রিলিভার গুলি, ব্রঙ্কোডাইলেটরস গুলি, বিটা 2 সিলেক্টিভ। কি কি দেই? সালবিউটামল, সারবিউটাইলিন, মেটাপ্রোটিরেনল, সালমিটেরল, ফর্মোটেরল। মিথাইল জেনথিনের মধ্যে কি কি দেই? থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। অ্যান্টিমাস্কেরিনিক দেই ইপ্রাট্রপিয়াম, টায়াট্রপিয়াম। কর্টিকোস্টেরয়েড হাইড্রোকর্টিসন কেন দেই? অ্যাকিউট অ্যাজমাতে পেশেন্ট আসতে দেখবে যে ইনজেক্টেবল ফর্মে হাইড্রোকর্টিসন দিচ্ছে, কারণ হাইড্রোকর্টিসনটা সালবিউটামল এর ইফেক্টটাকে বাড়াবে। সাথে আমাদের বডিতে যে ক্যাটেকোলামাইন গুলি আছে যারা ব্রঙ্কোডাইলেটরস তাদের ইফেক্টটাকে বাড়াবে, পারমিসিভ ইফেক্ট করবে। এই জন্য আমরা অ্যাকিউট অ্যাজমাতে হাইড্রোকর্টিসন ইনজেকশন দিই। তাহলে অ্যাকিউট অ্যাজমাতে এই ড্রাগগুলি লিখবে। মন্টিলুকাস্ট কি ধরনের ড্রাগ? এটা হলো একটা লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হোয়াট ইজ লিউকোট্রিনস? লিউকোট্রিনস হলো একটা অটোকয়েড। It results from the action of 5-lipoxygenase on arachidonic acid. আমরা জানি অ্যারাকিডনিক অ্যাসিডের দুইটা পাথওয়ে না, সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। এই লাইপোঅক্সিজেনাস পাথওয়ে থেকে লিউকোট্রিনস রিলিজ হয় যেটা কিনা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। লিউকোট্রিনস গুলি কিন্তু ইউসোনোফিল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ আর বেজোফিল থেকেও সিনথেসিস হয়। এগুলি কি করে? লিউকোট্রিন C4 আর D4 টা কি করে? অ্যাজমাতে ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, ইনক্রিজ ব্রঙ্কিয়াল রিঅ্যাক্টিভিটি, মিউকোজাল ইডিমা, মিউকোজাল হাইপারসিক্রেশন করে। তাই আমরা লিউকোট্রিনস D4 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টিলুকাসটা ব্যবহার করি। এটা হলো ফার্মাকোলজিক্যাল বেসিস অফ ইউজিং মন্টিলুকাস্ট ইন অ্যাজমা। Mention the objectives for using antibiotic combination. এটা তো খুব সহজ। Give some logical combination used in different diseases. কেন আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দেই? যখন আমরা এম্পেরিক্যাল থেরাপি দেই, এম্পেরিক্যাল মানে কি? গেস করে পেশেন্ট, একটা সিরিয়াসলি ইল পেশেন্ট আসলো, তুমি তাকে কালচার সেন্সিটিভিটি করে গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ দেখে
ট্রিটমেন্ট দিতে দিতে পেশেন্টের দেরি হয়ে যাবে, এই জন্য আমরা কি করি, একটা এম্পেরিক্যাল থেরাপি দেই গেস করে, তখন আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হয়। ব্যাকটেরিওসিডাল, ব্যাকটেরিওস্ট্যাটিক, তখন একটা কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দিতে হয় সিরিয়াসলি ইল পেশেন্টের। যখন আমি সাসপেক্ট করব যে ইনফেকশনটা পলিমাইক্রোবিয়াল মানে অনেকগুলি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তখন আমি কম্বিনেশন দিব, যেমন ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, এটা অ্যারোবিক অ্যানারোবিক দুইটা মিলেই হয়, এই জন্য তখন আমি কম্বিনেশন দিব। এম্পেরিক্যাল থেরাপি ইন সিরিয়াসলি ইল পেশেন্ট, তখন কম্বিনেশন দিব। আর আমরা টিউবারকুলোসিসে কম্বিনেশন কেন দেই চারটা জায়গায়, টু ডিক্রিজ দ্য ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স স্টেইন। এটা ক্যাটজাং এ আছে, সুন্দর করে অবজেক্টিভ গুলি পড়বে। এটা হলো অ্যান্টিমাইক্রোবিয়ালের শেষের দিকের চ্যাপ্টার। আর কেন কম্বিনেশন দেই, টু ডিক্রিজ দ্য ডোজ রিলেটেড টক্সিসিটি। দুইটা ড্রাগ দিলে দেখা যায় যে ডোজটা কম দিলেও হয়, যেমন অ্যামফোটেরিসিন বি একটা নেফ্রোটক্সিক ড্রাগ, আমরা যখন ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে অ্যামফোটেরিসিন দেই, তার সাথে যদি ফ্লুসাইটোসিনটা দেই, দেখা যায় যে অ্যামফোটেরিসিনের ডোজটা কম দিলেও হয়। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে অ্যামফোটেরিসিনের সাথে যদি আমি ফ্লুসাইটোসিন দেই, তখন অ্যামফোটেরিসিনের ডোজটা কম দিতে পারি আমি, যেটা কিনা which decrease the amphotericin B induced nephrotoxicity. 5 নাম্বার অবজেক্টিভ কি, টু অবটেইন এনহ্যান্সড ইনহিবিশন অর কিলিং। এটা হলো সিনার্জিজম। সিনার্জিজমের এক্সাম্পল আমরা অনেক পড়েছি। তোমাদের তো ক্লাস আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? মে 2018 এ 19 নাম্বার কোশ্চেন দিয়ে নেক্সট বুধবারে ইনশাল্লাহ, বুধবারে না রবিবারে, নেক্সট সানডেতে আমরা মে 2018টা শেষ করব আর নভেম্বর 2018টা শুরু করব। তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন খুব ভালো